সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি ভিডিও টিউটোরিয়ালের আজকের প্রোগ্রামে। আমাদের আজকের আলোচনা বিষয় ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের বিল্ডিং স্টোনের আজকের পার্টটা, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ন্যাচারাল ওয়াটার ওর্ন স্টোন সম্পর্কে। প্রধানত এটা 5 ধরনের। আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম বোল্ডার, শিঙ্গেল, পেবেল, গ্রেভেল এবং কংগ্লোমারেট। সেগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমরা বোল্ডার সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। বোল্ডার বলা হচ্ছে যে এটা মূলত লার্জার সাইজড রাউন্ডেড ওয়াটার ওর্ন স্টোন। ওয়াটার ওর্ন মানে হচ্ছে পানি ক্ষয়িত যে সকল পাথরগুলো আছে। আমরা প্রথমে বোল্ডার সম্পর্কে বলা হচ্ছে যে পানি ক্ষয়িত অনেকটা গোলাকৃতির রাফলি রাউন্ডেড যে পাথর, বড় পাথর, সেগুলোই হচ্ছে বোল্ডার। এগুলোকে ভেঙে আমরা আমাদের প্রয়োজনীয় আকার, যেটাকে আমরা বলছি ঈপ্সিত আকার বা রিকোয়ার্ড সাইজ, প্রয়োজনীয় আকারে খণ্ড খণ্ড করে ছোট ছোট খণ্ড আকারে আমরা বিল্ডিং স্টোন হিসেবে ব্যবহার করি বা নির্মাণ পাথর হিসেবে নির্মাণ কাজে ব্যবহার করে থাকি। বলা হচ্ছে ইট ইজ লার্জার সাইজড অ্যান্ড রাফলি ওন্ডেড ম্যাটেরিয়ালস, যেটা হচ্ছে লার্জার সাইজড রাফলি রাউন্ডেড। ওকে, তো বড় আকারের অনেকটা গোলাকৃতির পানিক্ষয়িত পাথরই হচ্ছে বোল্ডার। এবং বলা হচ্ছে দিস ইজ ক্র্যাশড, ভাঙা হয়, টু গেট রিকোয়ার্ড সাইজ, প্রয়োজনীয় আকার, আমার যে সাইজের পাথর দরকার অফ বিল্ডিং স্টোন, সেই প্রয়োজনীয় আকারে ছোট ছোট খণ্ড করে বিভক্ত করা হয়ে থাকে। সিঙ্গেল বলা হচ্ছে যে আমরা সমুদ্র সৈকতের কাছে যে সকল ছোট 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 না ঠিক, এটা এখানে বলা হচ্ছে যে এটাও কিছুটা লার্জার সাইজড। সিঙ্গেলের ক্ষেত্রে বলা হচ্ছে সমুদ্র সৈকতের সন্নিকটে প্রাপ্ত পানিক্ষয়িত অপেক্ষাকৃত বড় আকৃতির নুড়ি পাথরকে সিঙ্গেল বলা হয়ে থাকে। সি শোর বা সমুদ্র সৈকতের নিকটে যে সকল বড় সাইজের ওয়াটার ওর্ন স্টোন পাওয়া যায়, হ্যাঁ, লার্জার সাইজড ওয়াটার ওর্ন স্টোন পাওয়া যায়, সেগুলোকে বলা হচ্ছে সিঙ্গেল। এখানেও আমরা করি কি, এটাকে আমাদের প্রয়োজনীয় আকারে ছোটো ছোটো ভেঙে খণ্ডে বিভক্ত করে আমরা ইমারতের কাজে ব্যবহার করে থাকি। পেবেল সম্পর্কে আসছে যে সেটা স্মল সাইজড রাউন্ডেড ওয়াটার ওর্ন গোলাকৃতির নুড়ি পাথর, যেটা রিভার বেড বা নদীর তলদেশে পাওয়া যায়, সেটাকে আমরা বলছি পেবেল। এবং সেগুলোকেও আমরা ছোটো ছোটো খণ্ডে বিভক্ত করা লাগে না, আমরা এই পেবেলকে সরাসরি আমাদের ইমারতের কাজে বা আমাদের কংক্রিটের কোর্স অ্যাগ্রিগেট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এরপর আসছে গ্রাভেল বা গ্রেভেল। এটা মূলত পানিক্ষয়িত যে কোনো পাথরের গোলাকৃতির নুড়িকে গ্রেভেল বলা হয়। নদীর তলদেশে এবং পলল গঠিত সমভূমিতে গ্রেভেল পাওয়া যায়। এটা মূলত আমরা ব্যবহার করে থাকি রাস্তার আচ্ছাদন কাজে এবং কংক্রিটের কোর্স অ্যাগ্রিগেট হিসেবে। সো গ্রেভেল সম্পর্কে বলা হচ্ছে দিস ইজ দ্য মিক্সচার অফ রাউন্ডেড ওয়াটার অন পেবলস অফ এনি স্টোন উইথ স্যান্ড অ্যান্ড ইজ ফাউন্ড ইন রিভার বেডস অ্যান্ড ইন অ্যালুভিয়াল ট্র্যাক্টস। তো দিজ আর অলসো ইউজ ডিরেক্টলি ইন রোড সার্ফেসিং অ্যান্ড কংক্রিট অ্যাগ্রিগেট, অর্থাৎ রোড সার্ফেসিং বা রাস্তার আচ্ছাদনের কাজে এবং কংক্রিটের অ্যাগ্রিগেট হিসেবে আমরা সরাসরি ব্যবহার করে থাকি গ্রেভেল। আরেকটা হচ্ছে কংগ্লোমারেট। কংগ্লোমারেট সম্পর্কে বলা হচ্ছে যে বালিজাত, চুনজাত বা কাদাজাত জোড়কের সহযোগে গ্রেভেল এবং সিঙ্গেল গ্রথিত হয়ে কংগ্লোমারেটের রূপে, অর্থাৎ কংগ্লোমারেট বেসিক্যালি গ্রেভেল এবং সিঙ্গেল এই দুটোর। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কংগ্লোমারেট নিয়ে আলোচনা করছিলাম। কংগ্লোমারেট মূলত গ্রেভেল এবং সিঙ্গেল এই দুইটা মিলে যে পাথরটা তৈরি হয় সেটাকে আমরা বলছি কংগ্লোমারেট। এবং মূলত কংগ্লোমারেটের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বালিজাত, চুনজাত এবং কাদাজাত জোড়কের সহযোগে গ্রেভেল এবং সিঙ্গেল গ্রথিত হয়ে কংগ্লোমারেটের রূপ নেয়। এই জাতীয় পাথর আমরা বলছি রন্ধ্রযুক্ত, দানাদার এবং অসম আকৃতির হয়ে থাকে। দিস স্টোনস আর ইরেগুলার ইন শেপ উইথ পোরাস গ্রানুলার টেক্সচার, অর্থাৎ টেক্সচারটা বা আকার আকৃতি কেমন হবে সেটা হচ্ছে পোরাস বা ছিদ্রযুক্ত গ্রানুলার আকৃতির হয়ে থাকে। আনসুইটেবল ফর বিল্ডিং পারপাজেস, আমাদের কনস্ট্রাকশন কাজে বা ইমারত নির্মাণে এই ধরনের পাথর খুব একটা উপযোগী নয়। তো শিক্ষার্থী, আজকে এই মুহূর্তে আমরা আলোচনা করতে যাচ্ছি ইউজেস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ স্টোনস ফর ভেরিয়াস ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কাজের জন্য আমাদের যে সকল স্টোনগুলো আমরা ব্যবহার করে থাকি সেই স্টোনগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে কয়েকটা বিষয় উল্লেখ করা হয়েছে।
আমরা যে বিভিন্ন ধরনের পাথরগুলো সম্পর্কে জানলাম, সেই পাথরগুলো কী কী কাজে ব্যবহার করা হয়ে থাকে, যেমন কংক্রিট এবং ফাউন্ডেশনের কাজে যে পাথরগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো হচ্ছে গ্রানাইট, কোয়ার্টজাইট, ট্রাপ এবং ব্যাসাল্ট। এগুলো আমরা কংক্রিট এবং ফাউন্ডেশনে ব্যবহার করে থাকি যে পাথরগুলো সেগুলো। রোড পেভিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি রোড পেভিং অফ রোড বা রোড পেভিংয়ের কাজে আমরা ব্যবহার করে থাকি গ্রানাইট, নিচ, ট্রাপ এবং স্ল্যাট। বিল্ডিংয়ের ফ্লোর তৈরি করার জন্য স্যান্ডস্টোন বা বেলে পাথর, গ্রানাইট এবং মার্বেল ব্যবহার করে থাকি। রুফিং বা ছাদের কাজে আমরা স্লেট ব্যবহার করে থাকি। রুবল মেশিনারির জন্য গ্রানাইট, ট্রাপ, ব্যাসাল্ট এবং স্যান্ডস্টোন ব্যবহার করে থাকি। সুপার স্ট্রাকচারের জন্য আমরা গ্রানাইট, ট্রাপ, লেটারাইট এবং কোয়ার্টজাইট ব্যবহার করে থাকি। এরপরে আসছে আর্কস এবং কার্ভিংয়ের জন্য আমরা গ্রানাইট এবং মার্বেল ব্যবহার করে থাকি। আর্ক এবং কার্ভিংয়ের জন্য আমরা গ্রানাইট এবং মার্বেল ব্যবহার করে থাকি। ব্যালাস্টের জন্য আমরা গ্রানাইট, ট্রাপ এবং কোয়ার্টজাইট ব্যবহার করে থাকি। বেড ব্লকের জন্য আমরা গ্রানাইট এবং কোয়ার্টজাইট ব্যবহার করে থাকি। ব্রিজের জন্য আমরা গ্রানাইট এবং স্লেট ব্যবহার করে থাকি। ড্যাম কনস্ট্রাকশনের জন্য আমরা গ্রানাইট এবং ট্রাপ ব্যবহার করে থাকি। ড্যাম প্রুফ কোর্সের জন্য আমরা ব্যবহার করে থাকি গ্রানাইট এবং ট্রাপ। লিন্টেলের জন্য আমরা ব্যবহার করে থাকি গ্রানাইট। মেইন যে সকল স্ট্রাকচারগুলো আছে যেমন সি ওয়াল, লাইট হাউস, মেইন স্ট্রাকচারগুলোর জন্য আমরা গ্রানাইট ব্যবহার করে থাকি। মিল স্টোন এবং গ্রেন্ডিং স্টোনের জন্য আমরা ব্যবহার করে থাকি কোয়ার্স গ্রেইনড স্যান্ডস্টোন। টেবিল টপ, স্টেপস, কলাম এবং অর্নামেন্টাল ওয়ার্কসের জন্য আমরা ব্যবহার করে থাকি নর্মালি মার্বেল পাথর। ওকে, তো এই ছিল আমাদের বেসিক্যালি বিভিন্ন ধরনের পাথরগুলো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের কাজে আমরা যে ধরনের স্টোনগুলো ব্যবহার করে থাকি। এটা শিক্ষার্থীদেরকে মুখস্থ রাখতে হবে, প্রত্যেকটা পাথর কোন পাথর কী কাজে ব্যবহার করা হয়ে থাকে। যেমন পরীক্ষায় আমাদের জাস্ট আসবে যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে জাস্ট কনস্ট্রাকশনগুলোর নাম লিখো এবং কোন ধরনের কনস্ট্রাকশনে কী ধরনের স্টোন ব্যবহার করা হয়ে থাকে। তো এরপরে আমরা আসছি কোয়ারিং অফ বিল্ডিং স্টেপস ইন বাংলাদেশ। গুরুত্বপূর্ণ বিষয় যে কোয়ারিং বেসিক্যালি ব্যবহার করা হচ্ছে আর্ট অফ এক্সট্রাক্টিং ফ্রম দ্য ন্যাচারাল বেড রক দ্য স্টোনস অফ ভেরিয়াস টাইপস ইজ ইউজড ইন জেনারেল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। কোয়ারিং বলতে কী বোঝায় বেসিক্যালি? জাস্ট কোয়ারিংটা হচ্ছে খনন করা ন্যাচারাল বেড রক থেকে স্টোনগুলোকে, বিভিন্ন ধরনের স্টোনগুলোকে আমরা খনন করে নিয়ে আসে, এটাকে বলা হচ্ছে কোয়ারিং। ওকে, তো আমরা যখন আমরা কোয়ারিং করব, খনি থেকে উত্তোলন করব, তখন আমাদের কি কি বিষয়গুলো লাগবে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে বলা হচ্ছে দ্য টার্ম কোয়ারিং শব্দের অর্থ কি? কোয়ারিং বলা হচ্ছে জেনারেলি অ্যাপ্লাইড টু দ্য আর্ট অফ এক্সট্রাক্টিং ফ্রম দ্য ন্যাচারাল বেড রক। ন্যাচারাল বেড রক থেকে আমাদেরকে স্টোন বা পাথর উত্তোলন করতে হবে, সেই উত্তোলন প্রক্রিয়াটাকে আমরা বলছি কোয়ারিং। আমরা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে আমরা বিভিন্ন ধরনের পাথর ব্যবহার করে থাকি। আমরা আগের স্লাইডে জানলাম যে কী ধরনের কনস্ট্রাকশনে আমরা কী ধরনের পাথর ব্যবহার করে থাকি। তো এই পার্টে আমাদের যে পাথরগুলো আমরা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে ব্যবহার করে থাকি সেগুলোর খনন করাটাকে আমরা বলছি কোয়ারিং। সো এখানে পরবর্তী টার্ম বলা হচ্ছে এক্সপোজড পার্ট অফ সাচ বেড রক হোয়ার অল দ্য ওয়ার্কস ইন কানেকশন উইথ অ্যাবাভ ইজ ক্যারিড আউট ইজ টার্মড অ্যাজ কোয়ারি। মানে হচ্ছে আমাদের বেড রক থেকে আমরা যে পাথরগুলোকে খনন করে তুলে আনছি, এক্সট্রাক্ট করছি, এই এক্সট্রাক্টিংয়ের কাজগুলোকে সম্মিলিতভাবে বলা হয় কোয়ারি। ওকে, various operations involved in coring are open to the sky. Various operations involved in coring are open to the sky. খোলা আকাশে করা হয়ে থাকে। Selection of site for a quarry, আমরা যখন কোনো একটা কোয়ারি বা খনি সিলেক্ট করব বা খনির জন্য সাইট সিলেক্ট করব, তখন যেটা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রিলিমিনারি জিওলজিক ইনভেস্টিগেশনস অ্যাবাউট রক ডিপোজিট ইন দ্য লোকালিটি হয় দ্য কোয়ারি হ্যাজ টু বি ওপেন। যেখানে আমরা একটা কূপ খনন করব বা একটা খনি খনন করব, তো সেখানে আমাদের প্রথম কাজ হবে আমাদের ভূতাত্ত্বিক একটা জরিপ চালানো, যে সেখানে কি পরিমাণ রক বিদ্যমান আছে বা রকের ডিপোজিট কতখানি আছে সেটা আমাদেরকে আগে সার্ভে করতে হবে, তারপরে আমাদেরকে কোয়ারি সিলেক্ট করতে হবে। সুইটেবল লোকেশন অফ এ কোয়ারি ডিপেন্ডস আপন দ্য ফলোয়িং কনসিডারেশনস। যে বিষয়গুলোর উপরে
আমাদের সুইটেবল লোকেশন অফ এ কোয়ারি, একটা কোয়ারির সুইটেবল লোকেশন নির্ভর করে সেই বিষয়গুলো, এগুলো এমআই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে যে আমার প্রয়োজনীয় যে বিল্ডিং স্টোন সেটা আছে কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। সেটাকে বলা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ দ্য ডিজায়ার্ড বিল্ডিং স্টোন। ডিজায়ার্ড বা আকাঙ্ক্ষিত পাথরটা কতখানি অ্যাভেলেবল সেখানে। আরেকটা হচ্ছে নিয়ারনেস অফ দ্য কোয়ারি টু দ্য এক্সিস্টিং কমিউনিকেশন সিস্টেম সাচ এজ রোড, ওয়াটারওয়ে এবং রেলওয়ে। এখন আমি খনি থেকে পাথরটা উত্তোলন করলাম, সেই পাথরটাকে আমার নিয়ে যেতে হবে। সো এখানে যেটা বলা হচ্ছে যে আমার রাস্তা প্রয়োজন। আমি যদি ট্র্যাকে বা অন্য কোনো যানবাহনে নিতে চাই, যদি জলপথে জাহাজে নিতে চাই তাহলে ওয়াটারওয়ে বা জলপথ থাকতে হবে, অথবা আমি যদি ট্রেনে নিতে চাই তাহলে রেলওয়ে পথ থাকতে হবে। সো আমি কোয়ারি থেকে আমার প্রয়োজনীয় পাথর উত্তোলন করলাম, কিন্তু সেটা ট্রান্সপোর্ট করতে হবে। সো এই জন্য এক্সিস্টিং কমিউনিকেশন সিস্টেম থেকে কোয়ারিটা কতটা দূরে আছে সেটা একটা, বা কতটা কাছে সেটা একটা বিবেচ্য বিষয়। 3 নম্বর হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল সাইটস ফর দ্য লোকেশন অফ পাওয়ার স্টেশন বা পাউডার স্টেশন, যেটা বলা হচ্ছে যে ক্রাশিং এবং ড্রেসিং মেশিনারি, লেবার শেডস। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে পাউডার স্টেশন, ক্রাশিং, ড্রেসিং মেশিনারি, লেবার শেডস। আমরা যখন খনি থেকে পাথর উত্তোলন করব তখন খনি থেকে পাথর উত্তোলনের পরে পাথরকে প্রসেসিং করার প্রয়োজন হয়। সেই প্রসেসিংয়ের মধ্যে পড়ে পাউডার করা, অথবা ক্রাশিং করা, বা ড্রেসিং, বা যেটাকে আমরা বলছি সজ্জিতকরণ, পাথর সজ্জিতকরণ। ড্রেসিং করে নেওয়া হয় মূলত যে কোয়ারি শেপ থাকা অবস্থায় আমরা যখন খনি থেকে নর্মালি প্রাকৃতিক শিলাস্তর থেকে যে পাথরগুলো আহরণ করা হয়, সেই পাথরগুলো মূলত বিভিন্ন আকার আকৃতি বিশিষ্ট এবং এবড়োথেবড়ো অবস্থায় পাওয়া যায়। এগুলো সরাসরি কিন্তু নির্মাণে আমরা ব্যবহার করতে পারি না, তাই আহরণের সাথে সাথেই কোয়ারি শেপ থাকা অবস্থায় চাহিদানুরূপ আকার আকৃতিতে ড্রেসিং বা সজ্জিতকরণ করে নেওয়া হয় এবং পৃষ্ঠদেশ ব্যবহার উপযোগী মসৃণতায় আনয়ন করা হয়। এটাকে আমরা বলি ড্রেসিং অফ স্টোন। সো ড্রেসিং করার জন্য যে সকল মেশিনারি প্রয়োজন সেগুলো অ্যাভেলেবল কিনা, অথবা আমাদের যে জনবল লাগবে পাথর উত্তোলনের জন্য, সেই লেবারদের রাখার জন্য বা শ্রমিকদের শেডিংটা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে বলা হচ্ছে যে পাওয়ার স্টেশন, ক্র্যাশিং, এই জিনিসগুলোর অবস্থানটা কত দূরে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, বা সেগুলো আদৌ কাছাকাছি কিনা আমি যে লোকেশন কোয়ারির জন্য তৈরি করছি। আরেকটা হচ্ছে যে এক্সপ্লোসিভ বা ব্লাস্টিং মেথডে যদি আমরা কোয়ারি করি বা খনন করি, লোকালিটি অফ দ্য কোয়ারি শুড বি অ্যাট এ সাফিসিয়েন্ট ডিস্টেন্স ফ্রম দ্য সাইট অফ বিল্ডিং ওয়ার্কস অ্যান্ড আদার পার্মানেন্ট স্ট্রাকচার্স। সো যদি আমরা ডিনামাইটের সাহায্যে বা কোনো এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালসের সাহায্যে যদি ব্লাস্টের মাধ্যমে, যেটাকে আমরা বলি ব্লাস্টিং মেথডের সাহায্যে যদি কোয়ারিং করে থাকি, সেক্ষেত্রে পার্মানেন্ট স্ট্রাকচার বা বিল্ডিংয়ের থেকে কতটা দূরত্ব, একটা নির্দিষ্ট মানে সাফিসিয়েন্ট ডিস্টেন্স ফ্রম দ্য সাইট অফ বিল্ডিং ওয়ার্কস বা আদার পার্মানেন্ট স্ট্রাকচার্স, একটা নির্দিষ্ট দূরত্বে এই কাজগুলো করতে হবে, সেটা একটা বিবেচ্য বিষয়। আরেকটা হচ্ছে স্টোরেজ ফ্যাসিলিটি অফ দ্য কোয়ারিড ম্যাটেরিয়ালস টু বি আউটসাইড অফ দ্য কোয়ারি অফ ফার্দার কনভিনিয়েন্স। পরবর্তীতে সেগুলোকে প্রসেস করা বা সেটাকে জমিয়ে অন্য কাজে ব্যবহার করা, সেজন্য আমাদের স্টোরেজ ফ্যাসিলিটি আছে কিনা সেটা একটা বিবেচ্য বিষয়। সো এই যে 5টা বিষয়, যে ডিজায়ার্ড বিল্ডিং স্টোন সেখানে আছে কিনা সেটা একটা ব্যাপার, তারপর সেখান থেকে উত্তোলনের পরে আমি ঠিকভাবে আমার প্রয়োজনীয় স্থানে পাঠাতে পারবো কিনা, সেজন্য কমিউনিকেশন সিস্টেম কেমন আছে, সেটা কতটা দূরে বা কতটা কাছে আছে সেটা একটা বিবেচ্য বিষয়। এরপরে হচ্ছে পাউডার স্টেশন বা ক্রাশিং বা ড্রেসিং মেশিনারি বা লেবার শেডের মধ্যবর্তী দূরত্বটা কেমন আমাদের সাইড থেকে, অথবা যদি আমরা ব্লাস্টিং মেথড অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমাদের পার্মানেন্ট স্ট্রাকচার থেকে কতটা দূরে বা একটা নির্দিষ্ট দূরত্বে আছে কিনা। আরেকটা হচ্ছে স্টোরেজ ফ্যাসিলিটি আছে কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা কোয়ারিং করতে পারি বিভিন্নভাবে, সেই কোয়ারিংয়ের পদ্ধতিগুলো আমরা এখানে আলোচনা করব। বলা হচ্ছে মেথড অফ কোয়ারি 2 প্রকার। একটা হচ্ছে মূলত এটা আসলে নির্ভর করতেছে ডিপেন্ডিং আপন দ্য ট্রু অফ দ্য রক ডিপোজিট অ্যান্ড দ্য পারপাস ফর হুইচ দ্য স্টোনস আর রিকোয়ার্ড টু বি ইউজড। মূলত একটা হচ্ছে যে কোয়ারিংয়ের যে মেথড এখানে 2টা আলোচনা করা আছে, এটা মূলত ট্রু অফ দ্য রক ডিপোজিট এবং পারপাস, যার জন্য আমরা স্টোনটাকে উত্তোলন করছি, তার উপরে 2টা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে কোয়ারিং বাই হ্যান্ড টুলস, যেমন ক্রোবার বা এক্সিস, এগুলো দিয়ে কোয়ারিং করা, অথবা ব্লাস্টিং মেথড অ্যাপ্লাই করে
কোনো প্রকার এক্সপ্লোসিভ বা বিস্ফোরকের সাহায্যে ব্লাস্ট করে কয়ারিং করা, যেমন ব্লাস্টিং পাউডার হতে পারে, গান পাউডার বা ডিনামাইট হতে পারে। উভয় ক্ষেত্রেই ম্যানুয়াল লেবার বা কোনো যন্ত্রের সাহায্যে অথবা মানুষ এবং যন্ত্র দুইটার সাহায্য নিয়েই কয়ারিংটা করা হয়ে থাকে। সো পরীক্ষা অনেক সময় আসে যে হোয়াট আর দ্য মেথডস অফ কয়ারিং। সো আমরা এখানে যে দুই প্রকার মেথড দিয়েছি, দ্য মেথডস অফ কয়ারিং আর up two types basically depending upon then true of the rock deposit and the purpose for which stones are required to be used. ওকে, তো পদ্ধতি দুটো হচ্ছে, একটা হচ্ছে যে হ্যান্ড টুলস ব্যবহার করে, বিভিন্ন ধরনের হ্যান্ড টুলস যেমন ক্রোবার বা এক্সিস এগুলো ব্যবহার করে আমরা কয়ারিং করতে পারি, অথবা কোনো ব্লাস্টিং মেথড ব্যবহার করতে পারি, যেমন হতে পারে আমরা কোনো প্রকার বিস্ফোরক যেমন গান পাউডার বা ব্লাস্টিং পাউডার বা ডিনামাইট ব্যবহার করে খনন করতে পারি। তো এই উভয় প্রসেসেই কয়ারিং প্রসেস, যেটা কয়ারিং মেথডস, উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ম্যানুয়াল লেবার দিয়ে করতে পারি, শ্রমিক দিয়ে, অথবা কোনো যন্ত্রের সাহায্যে বাই দ্য হেল্প অফ মেশিনারি, অথবা উভয়টাই ব্যবহার করে আমরা কয়ারিংটা করতে পারি। এখন মূলত ব্যাপার হচ্ছে যে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। একটা হচ্ছে যে কয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের যে সকল প্রিকশনস অ্যাডপ্ট করতে হবে তার মধ্যে আমরা তিনটা ভাগে বিভক্ত করেছি। সেটাকে একটা হচ্ছে লেআউট প্ল্যানিং, দ্বিতীয়টা হচ্ছে স্ট্যাবিলিটি অফ এ কয়ারিং এবং ইউজেস অফ লেবার অ্যান্ড মেশিনারি। সো লেআউট প্ল্যানিংয়ের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যখন আমরা লেআউট প্ল্যানিংয়ে এখানে আলোচনা করা হচ্ছে, সো স্ট্যাবিলিটি অফ এ কয়ারি, লেআউট প্ল্যানিংয়ে আমরা যেটা আলোচনা করছি যে যখন when the selection of the site for a quarry is made, the engineer in charge should prepare a complete layout plan of the various stages of operation involved in quarrying so that with minimum cost maximum amount of materials can be quarried. এখানে বলা হচ্ছে যে একটা খনি থেকে খনিজ পদার্থ বা পাথর উত্তোলনের দায়িত্বটা মূলত, বা যেটা আমরা বলছি ইনচার্জ বা দায়িত্বে থাকা, বা যিনি দায়িত্বশীল ব্যক্তি বা ইঞ্জিনিয়ার যিনি এই খনির দায়িত্বে বা সাইটের দায়িত্বে আছেন, তার দায়িত্বটা হচ্ছে যে অপারেশনের বিভিন্ন ধাপের একটা কমপ্লিট লেআউট প্ল্যান প্রস্তুত করা। অপারেশন ইনভলভড ইন কয়ারিংয়ে যে সকল অপারেশনগুলো আমাকে সম্পূর্ণ করতে হবে তার প্রত্যেকটা ধাপের একটা কমপ্লিট লেআউট প্ল্যান তৈরি করতে হবে, যাতে আমি মিনিমাম কস্টে, সর্বনিম্ন খরচে সর্বোচ্চ পরিমাণ ম্যাটেরিয়ালস খনি থেকে উত্তোলন করতে পারি। এখানে ওই কথাই বলা হচ্ছে ওয়েন দ্য সিলেকশন অফ দ্য সাইট ফর এ কোয়ারি ইজ মেড, যখন আমরা সাইট সিলেক্ট করি তখন ইঞ্জিনিয়ার বা যিনি ইনচার্জ থাকবেন তার দায়িত্বটা হচ্ছে যে একটা কমপ্লিট লেআউট প্ল্যান তৈরি করা। আমরা লেআউট প্ল্যান তৈরি করব আমাদের কোয়ারিংয়ের যে অপারেশনগুলো তার বিভিন্ন ধাপের লেআউট প্ল্যান তৈরি করব, যাতে আমরা কম খরচে সর্বোচ্চ পরিমাণ ম্যাটেরিয়ালস কোয়ারি করতে পারি। এরপরে বলা হচ্ছে স্ট্যাবিলিটি অফ এ কোয়ারি। স্ট্যাবিলিটি অফ কোয়ারিতে বলা হচ্ছে যে কোয়ারিটা শুড বি ডান ইন সাচ এ ওয়ে, এমনভাবে কোয়ারিটা পারফর্ম করতে হবে যে স্ট্রাকচারাল অ্যাবিলিটি অফ দ্য রক সাইডের স্ট্রাকচারাল যে সামর্থ্য বা অ্যাবিলিটি সেটা যেন অ্যাফেক্ট না হয়। সো যদি এরকম হয় যে রক সাইড বা যেখানে শিলা বা পাথরগুলো আছে, যদি রক সাইড ক্ষতিগ্রস্ত হয় তাহলে যেটা হতে পারে রক সাইড ধসে পড়তে পারে। সো খনির মধ্যে যারা শ্রমিকরা কাজ করতেছে, শ্রমিকরা সেই পাথর চাপা পড়ে মারা যাবে বা একটা দুর্ঘটনা ঘটতে পারে। সো এই জন্য বলা হচ্ছে ডেঞ্জারাস রক স্লাইডিং। এই ডেঞ্জারাস বিপজ্জনক, এটা খুবই বিপজ্জনক, কারণ রক স্লাইড হয়ে যদি পড়ে তো অনেক সময় দেখা যায় যে শ্রমিকদের মৃত্যুর কারণ হতে পারে। সো স্ট্রাকচারাল যে অ্যাবিলিটি, যেভাবে রক আছে খনির মধ্যে, সেটাতে যেন স্ট্রাকচারাল স্ট্যাবিলিটিটা যেন নষ্ট না হয় এমনভাবে, বা স্ট্রাকচারাল স্ট্যাবিলিটিতে কোনো প্রকার এফেক্ট না পড়ে এমনভাবে কয়ারিংটা করতে হবে। সেই জন্য বলা হচ্ছে যে একটা কয়ারির স্ট্যাবিলিটিটা একটা বড় ফ্যাক্টর। আর একটা হচ্ছে যে লেবার এবং মেশিনারি বা যন্ত্র সামগ্রী সেগুলোর ব্যবহার। যদি কোয়ারিটা ছোট হয় তাহলে ম্যানুয়ালি করা যেতে পারে কাজগুলো খরচটাকে মিনিমাইজ করার জন্য। আর যদি অনেক বড় আকারে হয় সেক্ষেত্রে যদি ক্যাপিটাল বা মূলধন বা অর্থ যদি প্রচুর থাকে সেক্ষেত্রে আমরা মেকানিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার করতে পারি। তা না হলে দেখা যাবে যে এই প্রজেক্ট অনেক সময় আর্থিক লোকসানের কারণ হতে পারে। সো আমরা কখন লেবার ব্যবহার করব, কখন যন্ত্রপাতি ব্যবহার করব বা কখন উভয়টাই ব্যবহার করব সেটা নির্ভর করবে আমাদের কোয়ারিটা
বড় আকারে হচ্ছে না, খুব ছোট আকারে, সেটা একটা ফ্যাক্টর। যদি ছোট আকারে কোয়ারি হয় সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি অপারেট করতে পারি খরচটা কম করার জন্য। যদি লার্জ স্কেলে আমরা কাজটা করি এবং এনাফ ক্যাপিটাল যদি অ্যাভেলেবল থাকে সেক্ষেত্রে মেকানিক্যাল ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি আমরা ব্যবহার করতে পারি। তা নাহলে দেখা যাবে যে প্রজেক্ট মাইট বি এ লসিং কনসার্ন, লোকসানের কারণ হতে পারে। এখন আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় কোয়ারিগুলো বা খনিগুলো আছে, যেমন সিলেক্টে লোহা কোয়ারি, পিয়ান বা জাফলং কোয়ারি, ভোলাগঞ্জ কোয়ারি, শেলা বা ভল কোয়ারি, শাড়ি রিভার কোয়ারি। চিটাগাং ডিস্ট্রিক্টে, চিটাগাং যে পার্বত্য চট্টগ্রাম এলাকা সেখানে আছে, ময়মনসিংহ জেলাতে আছে। সো সিলেট জেলাতে দেখতে লোহা কোয়ারি, পিয়ান, জাফলং, এগুলো তো আমরা অলরেডি আলোচনা করলাম। তো এই নাম। ধন্যবাদ শিক্ষার্থীদেরকে। আজকের আলোচনা এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আলোচনা করব নেম অফ দ্য কোয়ারিজ ইন বাংলাদেশ, বাংলাদেশের যে সকল কোয়ারিগুলো পাওয়া যায় সেগুলোর নাম, যেখান থেকে আমরা ইম্পর্ট্যান্ট বিল্ডিং স্টোনগুলো কোয়ারি করে থাকি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আরও আলোচনা করব গুড বিল্ডিং স্টোন হওয়ার জন্য কী কী রিকোয়ারমেন্ট রয়েছে, স্ট্রেংথ, ডেন্সিটি, ডিউরেবিলিটি, কস্ট, ফ্যাসিলিটি অফ ওয়ার্কিং, এই বিষয়গুলো নিয়ে। কৃত্রিম যে স্টোনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং কৃত্রিম পাথরগুলোর যে সুবিধা বা অসুবিধাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা কৃত্রিম পাথরগুলোর মধ্যে কী কী ধরনের পাথর আমরা পাই সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আর ডিটেলস সেগুলো নিয়ে দেখব। পরবর্তীতে আমরা আগামী লেকচারে এই অধ্যায়টা শেষ করব। তো আজকের লেকচার পর্যন্তই। ভালো থাকবেন।